আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব তসলিমুর রহমান খান, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শফিকুল আলম শিবলু সহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে যে মেধাবী শিক্ষার্থীরা আছেন এবং মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক সহ সকলকে আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এরকম একটা অনুষ্ঠানের আয়োজকরা আমাকে এরকম একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। আবেগ এবং অনুভূতি প্রকাশ করার কিন্তু সবসময় সুযোগ পাওয়া যায় না। আমি একজন আইনজীবী, অত্যন্ত কঠিন সব বিষয় নিয়ে আমাদেরকে তর্ক বিতর্ক করতে হয়। আমি একজন রাজনৈতিক কর্মী, কিন্তু মনের আবেগ এবং অনুভূতিকে কিন্তু ব্যাখ্যা করার জায়গা খুব কমই পাওয়া যায়। তা আমি মনে করি শিশুদের মতো আমি থাকতে চাই। কেন শিশুদের মতো আমি থাকতে চাই? এই কারণে আই ক্যান কিপ লার্নিং, আমি শিখতে থাকবো। শিশুরা যেমন কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে বাবা কি এটা, মা কি এটা, কিংবা শিক্ষকদেরকে, আমারও কিন্তু সব সময় জানতে ইচ্ছা করে। আমার যে রাজনৈতিক সহকর্মীরা আছে, আমি যাদের সাথে কাজ করি, সকলের কাছ থেকে সবসময় আমি জানতে চেষ্টা করি। কাজেই আজকে এরকম একটা অনুষ্ঠানে শিশুদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, এই জন্য আমার অনুভূতির অত্যন্ত ভিন্ন। যেহেতু আজকে মেধাবীদের অনুষ্ঠান, মেধার সংজ্ঞাটা কি আসলে? আমার একজন ক্লায়েন্ট, হি ইজ ফ্রম ঝিনাইদহ, সে বলছিল মেধার সংজ্ঞাটা কি। উনি যে কোনো কারণে আমার কোন একটা বিষয়ে অভিভূত হয়ে আমাকে দু একটা প্রশংসামূলক কথা বলতে যে প্রসঙ্গটা আসছিল, তখন উনি আমাকে এক্সপ্লানেশন দিলেন। আমার ওই এক্সপ্লানেশনটা এত পছন্দ হয়েছিল, এই জন্য আমি এটা আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করছি যে মেধার সংজ্ঞাটা কি। মেধার সংজ্ঞাটা হচ্ছে, আপনার কাছে একটা বই আছে, এই বইটা সকল স্টুডেন্টই তো পড়তেছে। আমার কাছে একটা আইনের বই আছে, সকল আইনজীবী এটা পড়তেছে, কিন্তু এক একজনের কাছে এই আইনটার ব্যাখ্যা কিন্তু এক এক রকম। এই জন্য কিন্তু মেধাগুলাকে আলাদা আলাদা হয়ে থাকে। মানে সৃষ্টিকর্তা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, ওইটা চর্চার মাধ্যমে আমরা পরিবার থেকে, সমাজ থেকে যে যত বেশি জানতে পারি, ওইটার রিফ্লেকশন যখন আপনার চিন্তায়, আপনার লেখনী, আপনার কথার মাধ্যমে আসবে, ওইটাই হচ্ছে মেধা। আমি আজকে সকল যে অভিভাবকবৃন্দ আছে, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি মেধাবীদের বাবা মা? বলেন তো দেখি, উত্তর দেন প্লিজ। আপনাদের কথা বলতে হবে কিন্তু, আপনারা কি মেধাবীদের গার্জিয়ান? সব কনফিডেন্স নাই তো। এই যে আমি যে কারণে প্রশ্নটা করতে চাই, আপনারা কিন্তু মেধাবীদের বাবা মা, আপনাদের সন্তান কিন্তু মেধাবী, এবং এটা কিন্তু স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাদের সন্তানকে কিন্তু মেধা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কিন্তু বলতে পারছি না, যদিও কিন্তু আমি মেধাবীর বাবা মা, আমার সন্তানটা মেধাবী, কিন্তু আমার বলতে দ্বিধা কোথায়? দ্বিধা, ডাউট, সেলফ ডাউট। আপনি ভালো পরিবারের সন্তান, আপনি মেধাবীর, আপনার ঘর থেকে একটা মেধাবী সন্তান হয়েছে, তারপরে আমরা বলতে দ্বিধা করি। এই জন্য কিন্তু আমরা আগাতে পারি না, আমরা একটা স্তর যেয়ে পরের স্তরে আমরা পৌঁছাতে পারি না। আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে আমি একজন মেধাবী, আমার সন্তান মেধাবী, আমার পরিবার মেধাবী। তাহলে আল্লাহ আপনাকে রহমত দিবে, আপনি ওয়ান বাই ওয়ান একটা পর একটা স্টেপ অর্জন করে যাবেন। আপনি নিজে যদি নিজেকে মেধাবী চিন্তা না করেন, অন্য কে কিভাবে? আমি যদি নিজের প্রতি আমার সেলফ রেসপেক্ট না থাকে, আমার যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে আমাকে কেন অন্যজন সম্মান দিবে? নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজের প্রতি নিজের শ্রদ্ধাবোধ আনতে হবে, নিজের আত্মবিশ্বাসটা আগে আনতে হবে, এবং সেটা আত্মবিশ্বাস যদি বলতে হবে। কাজেই আপনার সন্তানকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শিখাতে হবে, বাবা তুমি একজন মেধাবী, এটা সকাল থেকে ঘুমে আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল আশ্রবে স্কুলে রেডি হবে, তখন মনে করতে হবে একটা মেধাবী সন্তান হিসেবে তুমি স্কুলে যাচ্ছ, কারণ তুমি অলরেডি স্বীকৃত তুমি একজন মেধাবী। কাজেই
এইভাবে কিন্তু চিন্তা করতে হবে। আমি কিন্তু এরকম এই বাচ্চাদের মতো খড়গপুর স্কুল থেকে পড়ালেখা করেছি, এবং চিন্তা আমি কতটুকু কি ছিলাম তার চেয়ে বড় আমার কল্পনার জগৎটা এত বড় এখনো, যে আমি সেই কল্পনা কতদূর যেতে পারবো জানি না, কিন্তু এখনো শিশুর মতো আমার সেই কল্পনা ছুঁতে ইচ্ছা করে। আপনার আমার ব্যক্তিগত অত্যন্ত একটা আবেগের কথা, সবাই কিন্তু এরকম গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমারও ওরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু একটি ঘটনা আমার জীবনকে মানে কি বলা যায় আপসাইড ডাউন, একদম উল্টিয়ে দেয় আমার জীবনকে। আমি একটি পারিবারিক ঘটনা নিয়ে আমি একজন আইনজীবীর কাছে যাই, অত্যন্ত নাম করা এবং স্বনামধন্য একজন উঁচু মানের আইনজীবী, বাংলাদেশের প্রথিতযশা আইনজীবীর মধ্যে। আমি যখন আমার বয়স 20, আমার বয়স যখন 20, তখন আমি ওনার চেম্বারে গেলাম। চেম্বারে যাওয়ার পরে কথা বলতেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি। তো স্বাভাবিকভাবে আমার বাবা, ভাই বোন সবাই মোটামুটি একটু ভালো পড়াশোনা, উচ্চশিক্ষিত পড়াশোনা করেছে। তা আমি একটা কনফিডেন্স দিয়ে এই যে প্রথিতযশা যে আইনজীবী তার সামনে যে বসে পড়তে চেয়েছি এট দ্য এজ অফ 20। আমার যখন বয়স 20, তখন ওই আইনজীবীর সামনে আমার তার চেম্বারে যাই বসতে চাই। যখন আমি বসতে গেলাম, তো এরকম ব্যক্তির সামনে বসাটা আমার কাছে খুব বড় কিছু মনে হয়নি, কারণ আমার বোন সেই 1988 সালে একটা মেডিকেল কলেজ মানে সিলেট মেডিকেলে চান্স পেয়েছে, বাবা অনেক কিছু দেখানোর সুযোগ দিয়েছে। আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে ওনার সামনে গিয়ে বসেছি, কিন্তু ওই ভদ্রলোক আমাকে বলতেছিল এই তুমি দাঁড়িয়ে বলো। তো যখন আমাকে এই কথা বললো, I got so upset having heard this say derogatory remark that made against me, আমার বিরুদ্ধে যে কথাটা বললো, তখন আমি এটাকে অবজার্ভ করতে পারছিলাম না যে এটা কি বললো। এখানে আমাকে বললো দাঁড়িয়ে বলো। তখন ওনার ক্লার্ককে আমি ডেকে জিজ্ঞেস করলাম, এই ওনার ছেলে মেয়ে কয়জন? তো সে কিছু না বলে কি ওনার ছেলে লন্ডনে ব্যারিস্টারি পড়ে। তা আমি আসলাম, মন তো খুব খারাপ। ওই আমার পকেটে টাকা ছিল, উনি যা চেয়েছে তাই আমার কাছে, মানে পারিবারিক ভাবে আমি অনেকগুলো টাকা নিয়ে গিয়েছি জানো না, আমি পকেট থেকে গেলে উনি যা চেয়েছে সেই টাকাই দিয়েছে, আমি 1 টাকা কোনো কমানোর জন্য কিছু বলিনি। মানে সৃষ্টিকর্তা তোমার জীবনে এরকম অনেক ঘটনা এনে দিবে। আমি একটু শেষ করি। তখন আমি ওনার বাসা থেকে বের হলাম, তো আমার বড় ভাইয়ের গাড়ি ছিল, গাড়িতে উঠলাম, মনটা খুব খারাপ। তো চিন্তা করতেছিলাম 20 বছর যখন বয়স, যে আচ্ছা উনি তো একজন অ্যাডভোকেট, আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, নিশ্চয়ই ওনার জীবনের কোনো অপূর্ণ সত্য আছে, স্বপ্ন আছে, যেটা তার সন্তানের মাধ্যমে ব্যারিস্টার বানানোর মধ্য দিয়ে ওনার সেই স্বপ্নটাকে সফলতা দিতে চায়। আমার কিন্তু ইনস্ট্যান্ট এই যে আল্লাহ তোমাকে একটা কষ্ট দিল, মানে ওই যে ওনার যে অফিস রুম চেম্বারের মধ্যে আমাকে যে কষ্টটা দিল, সেই কষ্টটা ইন এ মিনিট অর উইদিন হাফ অ্যান আওয়ার উনি কিন্তু আমার এই কষ্টটাকে লাঘব করলো। ওই চিন্তাটা আমার মাথায় দিল যে নিশ্চয়ই তার জীবনের অপূর্ণ স্বপ্নটা তার সন্তানকে ব্যারিস্টার বানানোর মধ্য দিয়ে সেটাকে পূর্ণতা দিতে চাচ্ছে। তখন তো আমি সর্বশত ইন্টারমিডিয়েট পাস করেছি, অনার্সে ভর্তি হয়েছি এক জায়গায়। তখন সরি একটু আজানের জন্য বেরোচ্ছি। Make my dream true through me, not my son. মানে আমার স্বপ্নটা আমি কেন আমার সন্তানকে দিয়ে বাস্তবায়ন করব, নিজেরই করব। যা হোক, এরপরে তো মানে একবার যদি আপনি কোনো কারণে ড্রিমের মধ্যে পড়ে যান, একটা কথা আছে, নাথিং হ্যাপেন্স আনলেস ফার্স্ট দেয়ার ইজ এ ড্রিম। কোনো কিছুই হবে না যদি প্রথমে স্বপ্ন না থাকে। আগে একটা স্বপ্ন থাকতে হবে, হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও। যা হোক, এরকম আস্তে আস্তে করতে 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 সেখানে অবশেষে ইংল্যান্ডে যে ব্রিটিশ রাজ পরিবার পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়েছে। প্রিন্সেস অ্যান, বর্তমান যে রাজা, তার বোন প্রিন্সেস অ্যান, উনি আমাদের ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন। এবং এই যে রাজ পরিবারের একজন মানুষ, মানে রাজার যে মেয়ে, বর্তমান রাজার যে বোন,
উনি ওই মঞ্চ থেকে এসে আমাদের যে কনভোকেশন সিরিমনি, ওই এরকম একটা সিরিমনি কিন্তু ওখানে অনেক জাঁকজমকপূর্ণ ছিল। তখন উনি বলতেছিল, ডিউ টু ইউর ডেডিকেশন, সিনসিয়ারিটি, এফোর্ট, অনেস্টি অ্যান্ড সো মেনি আদার থিংস ইউ আর হিয়ার টুডে। আমিও তোমাদেরকে বলতে চাই, তোমরা কিন্তু এরকম তোমাদের সততার কারণে, তোমাদের চেষ্টার কারণে, তোমার বাবা মার প্রজ্ঞার কারণে কিন্তু আজকে তোমরা এখানে। তো যাই হোক, এইভাবে নিজের স্বপ্নকে অনেক বড় রাখতে হবে। যদি স্বপ্ন ছোট থাকে, আমরা কি করি, আমি একটু আগে বলতেছি, আমরা কিশোরগঞ্জকে ঢাকা গেলে আমরা হাঁপিয়ে যাই। তা আপনি জীবনটাকে যদি না দেখেন, এই একটু যে যদি মনে করেন আপনি কষ্টে পড়ে গেছে, তাহলে কিন্তু স্বপ্নের দেখা আর পাবেন না। যা আছেন তার মধ্যে দিয়ে দিন পার করতে হবে। স্বপ্ন দেখতে হলে কিন্তু ঘাম ঝরাতে হবে, কষ্ট দেখতে হবে। কারণ এই যে খালি পকেট যে মানুষকে কত কিছু শেখাবে, আপনার অর্থ হয়ে গেল, একটা কমফোর্ট জোনে পড়ে গেলেন, তাহলে কিন্তু আপনি কোনো আর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। নিজের লক্ষ্যে পৌঁছানোতে হলে আপনাকে সেই কমফোর্ট জোন মানে কিশোরগঞ্জ বাড়ি ছাড়তে হবে শিক্ষার জন্য। আজকে হয়তো কিন্ডার গার্ডেনে পড়ে, কিন্তু এই বাচ্চাকে পড়াশোনার জন্য নিজের বাবা মাকে স্যাক্রিফাইস করে হলেও তাকে বাইরে পাঠাতে হবে, প্রয়োজনে ঢাকায়, যদি সম্ভব হয় দেশের বাইরে। আমাদের দেশের সবাই বিদেশে যায় চাকরি করতে, আমার কিন্তু এটা শুনতে ভালো লাগে না। বিদেশের যে চাকরিও করবে, করে করে একটা উচ্চ শিক্ষাও নিবে। যদি উচ্চ শিক্ষা সম্ভব না হয়, তাহলে একটা টেকনিক্যাল এডুকেশন নিবে। কিন্তু শুধু শুধু বিদেশে যে চাকরি করবে, এটা কিন্তু যার কারণে এইভাবে না। এই জন্য আমরা সবাইকে কিন্তু সমাজে সেইভাবে কিন্তু ইন্সপায়ার করতে হবে যে এখন এতদিন বিদেশে আমরা শ্রমিক হিসেবে গিয়েছি, এবং আমি যখন দেশে ফিরে আসব, তখন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করত, দেশে যে কি করবে। তা আমরাও দেশে ফিরে আসছি, কিছুই নিয়ে আসি নাই বিদেশ থেকে, শুধুমাত্র সার্টিফিকেটটা নিয়ে আসছি। এখানে এসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে এখানে ফাইট করতে হয়েছে, সংগ্রাম করতে হয়, ঢাকা শহরে নিজের জায়গা করতে হয়েছে, নিজেকে অবস্থান তৈরি করতে হয়েছে। কাজে আপনি আপনার কমফোর্ট জোন থেকে নিজের সন্তানকে সবসময় কমফোর্ট দিবেন না। আর সন্তানকে মেধাবী করার পাশাপাশি কিন্তু আগে বাবা মাকে মেধাবী হতে হবে। আমার যে শিক্ষায় দেখেছি, মূলত ল্যাক অফ এডুকেশনটা কিন্তু গার্জিয়ানদের মধ্যে। গার্জিয়ানরা পড়াশোনা করে না, গার্জিয়ানরা সততার চিন্তা করে না, গার্জিয়ানরা ডেডিকেশন থাকে না, গার্জিয়ানরা। কাজেই আপনি মনে করেন বাচ্চাকে মোবাইল দিয়ে আপনি নিজে একটু কমফোর্ট জোনে আধা ঘন্টা টিপে দেন, নো। আপনাকে আগে যে আপনি সন্তানকে যা দেখতে চাচ্ছেন, সেটা আগে আপনার নিজের ব্যবহার এবং আচার আচরণের মাধ্যমে আসতে হবে। তাহলে আপনি সন্তান সেই লার্নিং বিহেভিয়ার, এই আপনার বিহেভিয়ার লার্নিং এর মাধ্যমে কিন্তু শিখবে। কাজে আগে বাবা মাকে বদলাতে হবে। যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই সুসন্তানরা আরো মেধাবী হোক, তারা বিশ্ব জয় করুক। আজকে আমাদের দেশ থেকে নোবেল প্রাইজ বিজয়ী হচ্ছেন, উনি এখন আমাদের রাষ্ট্র শাসন করছেন। আমাদের এখান থেকে একসময় এই মেধাবী সন্তানরা একসময় বড় হবে এবং বিশ্ব জয় করে আবারও দেশের কল্যাণে, দেশের মঙ্গলে ফিরে আসবে। এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, এবং আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই সমাজের আলোকিত মানুষ হোক। ধন্যবাদ সবাইকে সহযোগিতা করবার জন্য। এবারে আমি স্কুলের সকল পরিচালক বৃন্দদের বিনীতভাবে আহ্বান করছি যার যার বুথের দিকে চলে যাবার জন্য। বুথের যে আমাদের অতিথিবৃন্দ বুথ উদ্বোধন করবেন, যে জোরে হাততালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানাই। সম্মান স্মারক তুলে দেবেন। সম্মান স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ। সম্মান স্মারক গ্রহণ করছেন KKM এর সম্মানিত শিক্ষা সচিব জনাব মারিয়া সুলতানা ঝুমু। জনাব আনোয়ার হোসেন মেনন, পরিচালক, জেলা নরসন্দা কিন্ডার গার্ডেন। জনাব মোহাম্মদ আব্দুল হালিম, পরিচালক, LSB ইসলামিয়া কিন্ডার গার্ডেন। এই সাতটিকে
আপনাদেরকে কিশোরগঞ্জ হেভেন একাডেমি, কিশোরগঞ্জ ক্যাডেট মাদ্রাসা এন্ড তারপরে আসবে কিশোরগঞ্জ বাইলসাল ইন্টারন্যাশনাল স্কুল, তারপরে আসবে প্রাইম প্রি ক্যাডেট স্কুল, প্রাইম প্রি ক্যাডেট, তারপর আসবে নবারুণ প্রি ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেন। জেলা পর্যায়ে সবচেয়ে বেশি ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রাইম প্রি ক্যাডেট স্কুলকে সবাই এটি করতালিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। প্রি ক্যাডেট জুনিয়র নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, প্রি ক্যাডেট জুনিয়র নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল করবি ভূমি, নন গভর্নমেন্ট ইউনাইটেড স্কুল, নন গভর্নমেন্ট ইউনাইটেড স্কুল, মাত্রা ইন্টারন্যাশনাল স্কুল, মাত্রা ইন্টারন্যাশনাল স্কুল, কলেজ, তারপর আসবে উদয়ন মডেল স্কুল এন্ড কলেজ, উদয়ন মডেল স্কুল এন্ড কলেজ, তারপরে রেডি থাকবে শ্যামলী আইডিয়াল স্কুল, রুকিয়া মাতা পল্লী একাডেমি, গেল কি রুকিয়া মাতা, চিলড্রেন মেরিট কেয়ার কিন্ডারগার্টেন, চিলড্রেন মেরিট কেয়ার কিন্ডারগার্টেন, তারপরে থাকবে দুরন্ত শিশু শিক্ষা একাডেমি, আলহাজ তাজমহল খান প্রি ক্যাডেট স্কুল, আলহাজ তাজমহল খান প্রি ক্যাডেট স্কুল, আলোর মেলা কিন্ডারগার্টেন, আলোর মেলা কিন্ডারগার্টেন, পরে থাকবে শাপলা শালুক ইন্টারন্যাশনাল স্কুল, আলোর মেলা কিন্ডারগার্টেনের পর পরে থাকবে শাপলা শালুক কিন্ডারগার্টেন স্কুল, মহিউদ্দিন খান বিদ্যানিকেতন, তারপরে আসবে আঞ্জুমান মডেল স্কুল, আলমগীর হোসেন মেমোরিয়াল নন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, প্রাইম কিন্ডারগার্টেন, প্রাইম আমিনা আসাদ পাবলিক স্কুল, তারপরে আছে সৃজনশীল কিন্ডারগার্টেন, সৃজনশীল কিন্ডারগার্টেন তারাইল, সৃজনশীল কিন্ডারগার্টেন তারাইল, প্রাইম কিন্ডারগার্টেন তালডাঙ্গা, প্রাইম শেষ করি। তারপর পরে আছে প্রোগ্রেসিভ কিন্ডারগার্টেন আক্কুপুর তারাইল কিশোরগঞ্জ, বর্ণমালা শিশু একাডেমি পুরোরা তারাইল কিশোরগঞ্জ, এরপরে আসবে বর্ণমালা শিশু একাডেমি, আইডিয়াল স্কুল হোসেনপুর সর্বোচ্চ অনুষ্ঠানের শুভ উদ্বোধক।
আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক জনাব শফিকুল ইসলাম শিবলি মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিশুগণ অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব জনাব আনোয়ার হোসেন মেনন। মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব তসলিমুর রহমান খান রবিন। আমাদের সভাপতি জনাব তসলিমুর রহমান খান রবিন। লাবিবা প্রাপ্তি আইডিয়াল স্কুলের লাবিবাকে মঞ্চে ডাকছে। ছাড়েন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সবাইকে তালি হবে, তালি হবে, তালি হবে, তালি দেয় না। এদিকে তাকাও বাবু, এদিকে এইদিকে ক্যামেরায় তাকাও। স্যার টাকাটা দেন। হাসি দাও বেটা, হাসি দাও। এই তো এদিকে দেখাও, এদিকে দেখাও। ভাই শুভ উদ্বোধন ঘোষণা আছে তালে। তুমি বাবা এদিকে, আমি এদিকে, বাবা এদিকে, তুমি তো মধ্যে করো। না 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 মধ্যে করো, এটি ধরো। কত নম্বর দিতে, কত নম্বর হইছে হইছে হইছে। ছবি না দেখ সব আছে, সব সব আছে, উপরে নাই। উদ্যোগ কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যে এই ধরনের একটা মহতী উদ্যোগ, যে মানে মেধাবী ছাত্রদেরকে যে একটা স্বীকৃতি, এবং এই স্বীকৃতির মাধ্যমে কিন্তু তারা একটা জিনিস খুঁজে পাবে যে না, আমাদেরকে সমাজ মূল্য দিচ্ছে, এবং এই সমাজ মূল্য দিচ্ছেই যদি মনে করে, তাহলে তারা আরও কিন্তু এই ধরনের ভালো ভালো কাজ করতে এবং নিজেদেরকে আরও মেধাবী হিসেবে স্পৃহা এবং আগ্রহ কাজ করবে। যারা আয়োজক আছেন, এই সভাপতি এবং সেক্রেটারি যিনি আছেন, ওনাদের যে উদ্যোগ এবং এটা উত্তরোত্তর সমৃদ্ধ এবং কল্যাণময় হোক, এবং আমরা চেষ্টা করব তাদের এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে, যাতে সমাজ এবং জাতি একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমাদের সামনে ভবিষ্যতে আমরা দেখতে পাই। বাংলাদেশ উদ্যোগে আজকের যে অনুষ্ঠানটা হয়েছে, আসলে এটা প্রতিটা জেলায় এই ধরনের একটা উদ্যোগ থাকা উচিত। সেক্ষেত্রে হবে কি, আমাদের
যে মেধার যে বিকাশটা আছে তো এটা প্রকাশ পাবে এবং আমাদের যেটা প্রয়োজন এখন বাংলাদেশে এই মুভমেন্টে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেধাগুলো বের করে কাজে লাগানো। আমরা যদি এই দিক থেকে এই কালচারটা শুরু করি আমরা ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশের ভাষা এবং সুফল বয়ে আনবে বলে আমি আশা করি। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ 2011 সালে 8টা স্কুল নিয়ে আমরা এই শুরু করি। 2024 সাল পর্যন্ত আমরা ভিত্তিতে প্রায় 200 স্কুলে পর্যন্ত আমাদের অ্যাসোসিয়েশন যুক্ত আছে। এই বছর আমাদের প্রায় 1300 শিক্ষার্থী উর্দুদের সরকারি কলেজে অংশগ্রহণ করেছিল বিভিন্ন ক্যাটাগরিতে। এর মধ্যে 730 জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে কিন্তু পেয়েছে। প্রায় 3.5 লক্ষ টাকা আমরা নগদ টাকা দিয়েছি, বাচ্চাদেরকে ড্রেস দিয়েছি, সনদ দিয়েছি, গেঞ্জি দিয়েছি এবং বাচ্চাদেরকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে স্বীকৃতি দিয়েছি এবং এতে অভিভাবক এবং শিক্ষার্থী, পরিচালক, স্কুলের সবাই খুশি। প্রতি বছরের ন্যায় এবারে 2024 প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতি বীরের সম্মান দিতে জানে না সেই জায়গায় বীরের জন্ম হয়। তো আমরা মেধাবীদেরকে সম্মান দিতে জানি, সম্মান দিতে আছি এবং এই পরবর্তী যে প্রজন্ম এবং মেধাবী হিসাবে গড়ে উঠবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض بهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إنا جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم. বাজে বাজে ঢোলার ঢাক এলোরে পাবে না পয়সা বাজে বাজে ঢোলার ঢাক এলোরে পাবে না পয়সা আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে রাম রাম চড়া বাজে বাজে ঢোলার ঢাক এলোরে পাবে না পয়সা বাজে বাজে ঢোলার ঢাক
ধন্যবাদ। স্কুলের শিক্ষা ভালো, আমরা যেটা মনে করি যে রাজা সে চুলো বাঁধে। প্রাপ্তি আইডিয়াল স্কুল আপনারা জানেন যে কিশোরগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এই বছরের সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান। এটা জুড়ে হাততালি দিই আমরা। এবং ওই সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান আজকে যে নৃত্য দেখিয়েছে এটা আসলে অনেক ভালো হয়েছে, এর জন্য আমরা একটা জোরে হাততালি দিব। ধন্যবাদ। আরেকটা পরিচয় দেই, এটা আমার বোনের স্কুল। ধন্যবাদ। ধনী ধনী নাচত দেখি সোহাসা ধনী ধনী নাচত দেখি বালা নাচত দেখি বালা নাচত দেখি বালা নাচত দেখি
সোহাগ সান বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সান বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সান বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সান বদনি ধনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সান বদনি ধনি নাচো তো দেখি সোহাগ সান বদনি ধনি নাচো তো দেখি আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেল ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেল ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে হলুদ বরণ মেখলায় তার যৌবন ছিলায় লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায় হলুদ বরণ মেখলায় তার যৌবন ছিলায় লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে আয় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে আর ভোলা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে তাহার নাচ দেখি আমার অবস্থায় ফুলের কাঠি দু হাত থেকে আপনি খুশি যায়
তাহার নাচ দেখি আমার অঙ্গয় অবস্থায় ফুলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় জগৎ জুড়ি বিহুর বরফ খুশি যে ছড়ায় বসন্তে এই বিহুর লগন উত্তর হয়ে যায় বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চাঁদ ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর সাজে সবার মাঝে আসিল রে হিমালয় থেকে সুন্দরবন
হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালী নয়কো রক্তের রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান করে তোর মনের প্রজাপতি। নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী। হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়। ধন্যবাদ। ও সুন্দরী বলো আমি কি করি, আরে ও সুন্দরী বলো আমি কি করি। এই বইরা কেমন পিরিত কইরা তোমার ডুম্বা চাহি ডুবডুবি। সোহাগ চাঁদ, ও সোহাগ চাঁদ অধনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ অধনি ধনি নাচো তো দেখি। পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি, পালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ
নাচো তো দেখি সোহাসান অধনি ধনি নাচো তো দেখি ধিতাং ধিতাং বলে যে তোমার কোমর দোলে ওই আকাশ জুড়ে খুশির লহর আনসান আনসান বুকে আমি কেমন থাকি সুখে যেন কাঁচা বসে বসেছে ভ্রমর আরে ধিতাং ধিতাং বলে যে তোমার কোমর দোলে ওই আকাশ জুড়ে খুশির লহর আনসান আনসান বুকে আমি কেমন থাকি সুখে যেন কাঁচা বসে বসেছে ভ্রমর এই বৈরাগী মন বিদিত কইরা এই বৈরাগী মন বিদিত কইরা ডুমা ডুম বাজাই ডুগডুগি সোহাসান ও সোহাসান অধনি ধনি নাচো তো দেখি সোহাসান অধনি ধনি নাচো তো দেখি মালা নাচো তো দেখি মালা নাচো তো দেখি মালা নাচো তো দেখি সোহাসান অধনি ধনি নাচো তো দেখি সোহাসান অধনি ধনি নাচো তো দেখি
থেকে তোরে দেখতাম তোর কথা মনে হলে উদাস হইতাম আমি তোর কথা মনে হলে উদাস হইতাম ও সেরি তোরে একারে ভালোবাসিতাম ও সেরি তোরে একারে ভালোবাসিতাম একালে তোর লাগা কবিতা লিখতাম সেই কবিতা দিয়া গান বানাইতাম একালে তোর লাগা রাত জাগিতাম তোর ছবি বুকে লইয়া ঘুমায়া যাইতাম একালে তোর লাগা কবিতা লিখতাম সেই কবিতা দিয়া গান বানাইতাম একালে তোর লাগা রাত জাগিতাম তোর ছবি বুকে লইয়া ঘুমায়া যাইতাম তোর কথা মনে হলে তারা গুনিতাম আমি তোর কথা মনে হলে তারা গুনিতাম ও সেরি তোরে একারে ভালোবাসিতাম ও সেরি তোরে একারে ভালোবাসিতাম ঢাকাছে আর কাঠি নাই তোরে ছাড়া আমার হালটা যে তাই ভাবুক যা খুশি সবার উনিও খুব ভালো নাচতো এক সময় নাচ ছেড়ে দিচ্ছে বলে আজকে বোর্ড একটু বড় হয়ে গেছে একটু হালকা বড় হয়ে গেছে আর আমাদের তারা যে একজন স্যার আছে দুরন্ত শিশু শিক্ষা একাডেমির আজম স্যার উনি খুব ভালো নাচে শেষে আমরা তিনজনের একটা কম্বিনেশন নাচ দেখবো সবাই বসে নাচবে আপনার থাকেন দেখে যাবেন ধন্যবাদ সবাইকে এবারে নাচতে নাচতে
সোনার নুপুর পাখি নাচে সই আর আমার শরীর নাচে মন তো নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা ঢুকি নাচি ধাপুর ধুপু নাচি নাচুক সই পৌষ মাসে পিঠা পার্বণ পিঠা খাওয়ার ধুম রাত্রি জেগে বানায় পিঠা নষ্ট করে ঘুম যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে দিন যায় দিন আসে খেজুর গুড়ে পানি সান্তা আহা কি মজা দুধে ভরা দুধ পুলি আর পোয়া ভাজা দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে দিন যায় দিন আসে তাকে আমার রনক নাচে নাচে নাচুক সই তালে আমার তিলক নাচে হালকি নাচে সই চোখে আমার পলক নাচে মন তো নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা খেজুর রসে ক্ষীর পায়েস নতুন ধানের চালে মুড়ি ভাজা জিরা ভাজা পৌষ পার্বণে চলে দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে দিন যায় দিন আসে ওই শোনা যায় বাড়ি বাড়ি ঢেকির আওয়াজ মনের মাঝে পৌষ মেলা মিলছে গো সইয়াজ দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে দিন যায় দিন আসে পাতার খোপার ফুল নাচে নাচে নাচুক সই খোপা করা চুল নাচে হাতি নাচে সই কানে আমার দোল নাচে মন তো নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা ঢাকি নাচে ধাপুর ধুপু নাচে নাচুক সই পায়ে নাচে সোনার নুপুর পাখি নাচে সই আর আমার শরীর নাচে মন তো নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা